দর্শক, বিশ্ব বাণিজ্য মানচিত্রে হাজার বছর ধরে জ্বলজ্বল করা শহর এই চট্টগ্রাম। এই বাণিজ্যিক নগরী দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে। চট্টগ্রাম বন্দর হয়ে কিংবা এই চট্টগ্রাম আসলে দেশের বাণিজ্যের যেমন বা অর্থনীতির প্রাণকেন্দ্র, তেমনি দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক লড়াইয়েও কিন্তু অনবদ্য ভূমিকা রেখেছে এই চট্টগ্রামের মানুষ। সেই ব্রিটিশ আমল থেকে যদি বলি, মাস্টারদা সূর্য সেন কিংবা প্রীতিলতা থেকে শুরু করে স্বাধীনতার ডাক, কিংবা সাম্প্রতিক সময়ে গণঅভ্যুত্থানে ওয়াসিম থেকে শুরু করে শান্তদের জীবনদান এই শহরের গণতান্ত্রিক ভূমিকাকে এগিয়ে নিয়ে গেছে। এই শহরে কিন্তু এখন বাণিজ্যের হাওয়ার পাশাপাশি এই শহরে কিন্তু বইছে ভোটের হাওয়া। ভোটের উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক বরাদ্দের পর কাল থেকে মূলত প্রচারণা শুরু করবেন এখানে 111 জন প্রার্থী চষে বেড়াবেন চট্টগ্রামের 16টি সংসদীয় আসন। ভোটারের কাছে ইশতেহারগুলো নিয়ে যাবেন, প্রতিশ্রুতিগুলো দিবেন, মায়াজাল ছড়াবেন, ভোটারের মন আকর্ষণের চেষ্টা করবেন। আমরা মূলত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইসমাইল আলী, তিনি আমার ডানে বসেছেন। আর আমার বাঁ পাশে আছেন মহানগর জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী। তার পাশেই আছেন সুজনের সাধারণ সম্পাদক আক্তার কবির, এবং আমার একেবারে সর্বডানে আছেন এনসিপির জয়েন্ট কনভেনর চট্টগ্রাম মহানগরীর জোবায়ের হোসাইন। সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমার সামনে যারা দর্শক হিসেবে উপস্থিত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভোটারের ইশতেহার প্রোগ্রামে। আমরা শুরুতেই যেই বিএনপি একটি বড় ভূমিকা রাখবে আসলে এবার নির্বাচনের মাঠে, আমরা একটু যিনি আছেন মহানগর বিএনপি সদস্য তার কাছে জানতে চাইব এই বাণিজ্য নগরীতে আসলে অবকাঠামোর উন্নয়ন কতটুকু হয়েছে, প্রশাসনের বিকেন্দ্রীকরণ কতটা হয়েছে এই দীর্ঘ সময়ে, এবং এবার বিএনপি আসলে কি ইশতেহার দিচ্ছে সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ীদের জন্য। ধন্যবাদ সময় টিভিকে। আপনি আমাদের যেটা জানতে চাচ্ছেন চট্টগ্রাম বন্দর নগরী ইশতেহারের ব্যাপারে আমাদের দলীয় কী করবে না করবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় একটি ডিক্লেয়ার হিউম্যান দ্য প্ল্যান। এই প্ল্যানের মধ্যে উনি চট্টগ্রামকে নিয়ে একটি স্বপ্ন দেখতেছেন, যেখানে চট্টগ্রামে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, যেখানে উনি শহীদ হয়েছেন। এই চট্টগ্রামকে নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় আলাদা একটা প্ল্যান আছে। এই চট্টগ্রামকে সাজাবেন সুন্দর করে। আমরা চাই এই চট্টগ্রামকে বাণিজ্য রাজধানী হিসেবে সম্পূর্ণভাবে রূপে রাজধানী হিসেবে ঘোষণা করবে। আমাদের দল যদি সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচন যদি ক্ষমতা আসে, আমাদের চেয়ারম্যান মহোদয় এই বাণিজ্য রাজধানী হিসেবে যে ঘোষণাটা হয়েছিলেন শহীদ আমাদের আপসীর নেত্রী দিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যে লালদিঘির পর থেকে ডিক্লেয়ার দিয়েছিলেন এটা বাণিজ্যের রাজধানী, সেই রাজধানীর রূপকার আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি তার প্ল্যানের মাধ্যমে তার ইশতেহারের মাধ্যমে এগুলি থাকবে। আমি আশা রাখি আগামী আমরা যদি নির্বাচিত হই সে কাজগুলি উনি করবেন ইনশাল্লাহ। এই চট্টগ্রামকে রাজধানী হিসেবে পরিপূর্ণভাবে একটু রূপান্তরিত করবে। এর পাশাপাশি আমাদের যে যিনি দায়িত্বে আছেন এখন বর্তমান আমাদের মেয়র মহোদয় অলরেডি বারবার ওনার বক্তব্যের মধ্যে বাণিজ্য রাজধানীর কথাটা বলা হচ্ছে। আশা রাখি আগামী দিনে আমরা যথারীতিভাবে নির্বাচিত হলে এই বাণিজ্য রাজধানীটা আমাদের চেয়ারম্যান মহোদয় করে ছাড়বে ইনশাল্লাহ। কারণ এখানে আমাদের আমি বলেছি আগে লালডিবার যে ডিক্লেয়ারটা দিয়েছিলেন উনি বাণিজ্য রাজধানী, সেই রাজধানীটা উপকার হবে। বিগত 17টি বছর এই চট্টগ্রামে কিন্তু কোনো কাজ বাণিজ্য রাজধানী হিসেবে কাজ কোনো কিছু করা হয়নি, যেটি আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া করেছিলেন। এরপর কোনো কাজই হয়নি। তাছাড়া কি আমাদের চেয়ারম্যান মহোদয় যে এবার নতুন করে নিশ্চয়ই সাজাবেন ইনশাআল্লাহ, ওনার ইশতেহার আছে। আমরা একটু জামায়াতের মোর্শেদুল ইসলামের কাছে যেতে চাই। আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, কালুরঘাট ব্রিজ নিয়ে দীর্ঘ সময় ধরে আসলে এখানকার মানুষের চাওয়া আছে। আপনাদের দল থেকে আসলে কি ধরনের ইশতেহার মানুষকে দেয়া হচ্ছে, কিভাবে চট্টগ্রামকে সাজাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হোসাইন জিয়াদ ভাইকে। এখন টিভির আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত আছেন, যারা শুনছেন, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আপনারা জানেন চট্টগ্রাম গোটা বাংলাদেশের ঢাকার পরে বললে ঠিক হবে না, ঢাকার চাইতে কম গুরুত্বপূর্ণ নগরী নয়। এখান থেকেই গোটা বাংলাদেশের উন্নয়নের এবং গোটা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল একটা অংশ এখান থেকেই যায়। এই হিসাবে চট্টগ্রাম দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা চাই এখানে যে পরিমাণ অর্থনৈতিক সাপোর্ট যায়, এই সাপোর্টের ভালো একটা অংশ চট্টগ্রামের জন্য খরচ করা হোক।
এবং চট্টগ্রামকে যে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছিল, এই বাণিজ্যিক রাজধানীর পূর্ণ বাস্তবায়ন হোক। আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে সুর মিলিয়ে সেটাই বলছি। এর পাশাপাশি আপনি কালুরঘাট ব্রিজের কথা বলেছেন। এই কালুরঘাট ব্রিজ নিয়ে অনেকেই রাজনীতি করেছেন এবং দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন, কিন্তু কালুরঘাট ব্রিজের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা কালুরঘাট ব্রিজের যে উদ্বোধন করা হয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই উদ্বোধনের দৃশ্যমান বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমরা শুনেছি ইতিমধ্যে দৃশ্যমান বাস্তবায়নের জন্য অনেকগুলো কার্যকর উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে আমাদের বোয়ালখালী ৮ আসনের যিনি প্রার্থী আমরা দিয়েছিলাম, তিনি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় অনেক ভূমিকা রেখেছেন। তার সাথে আমিও ছিলাম, আমি ৮ আসনের নির্বাচন পরিচালক ছিলাম। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। পরিচালক আছি, আমিও মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ওনার সাথে আমি গিয়েছি, অনেক জায়গায় অনেক উদ্যোগ আমরা নিয়েছি। এরপর কর্ণফুলী নদীর ওপারে অনেক সম্ভাবনা রয়েছে, ওখানে সেই সম্ভাবনাটা আসলে কাজে আসছে না, আসছে না একটি ব্রিজের কারণে। একটা ব্রিজের কারণে। আমরা একটু তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, যিনি এনসিপির জয়েন্ট কনভেনর, জুবাইর ভাই, আপনার কাছে জানতে চাই, আপনারা তো নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, আসলে নতুন বাংলাদেশে আপনারা কেমন চাচ্ছেন? আপনাদের নির্বাচনী মাঠে আসলে কি প্রতিশ্রুতি নিয়ে আপনারা যাচ্ছেন মানুষের কাছে? ধন্যবাদ জিয়াদ ভাই, শুভ অপরাহ্ন সবাইকে। আমরা জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরবর্তী একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, একটা সুন্দর একটা সমাজ বিনির্মাণ, যেখানে নারীর ক্ষমতায়ন ঘটবে, আমাদের যে মানুষ নিঃসংকোচে নিজের যেই স্বাধীনতা যেটা আছে সেটা উপভোগ করবে, এবং যে ভাষাগত যেই একটা আমরা বলতে পারি যে গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে আমাদের বাক স্বাধীনতা, সেই বিষয়টা স্পষ্ট থাকবে। আমরা আমাদের ইশতেহারে যে 24টি ইশতেহার, নতুন বাংলাদেশের ইশতেহার দেওয়া হয়েছে, সেখানেও আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি। নারীর ক্ষমতায়নের বিষয়টা আমরা উল্লেখ করেছি, 5% নারী যাতে সবসময় প্রতিনিধি হিসেবে যায় সেটা আমরা এনশিওর করেছি। এবারের নির্বাচনেও দেখা যাবে 30টি আসনের মধ্যে কিন্তু আমরা 5% কোটাটা শুধু আমরাই পূরণ করেছি, অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে। তো সেই হিসেবে আমরা কিন্তু নতুন বাংলাদেশে একটা নতুন মেরুকরণ চাই। আমাদের ইশতেহারে কিন্তু আরও বেশি জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জাতীয় প্রতিরক্ষার যে বিষয়। সেটা দেখেন, সবাই দেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে, নানামুখী সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করে, বিভিন্ন ইশতেহার দেয়, কিন্তু আমরা নতুন যে জেনারেশন, যারা জেনজি জেনারেশন, তারা কিন্তু আমাদের দেশের সিকিউরিটি কনসার্নের বিষয়ে অনেক বেশি আলোচনা করে থাকি। যেমন দেখেন, আমরা এমন 2টি দেশ নিয়ে পাশাপাশি আছি, যেমন আমাদের ভারত আছে, পাকিস্তান আছে, দুজনেই কিন্তু নিউক্লিয়ার ওয়েপন আছে, আমরা তাদের মাঝখানে বাফার স্টেট হিসেবে আছি। আমরা যদি সামরিকভাবে শক্তিশালী না হয়, আমাদের সামরিক অবকাঠামোগুলো যদি আমরা এখানে উন্নত না করি, প্রতিরক্ষার বিষয়ে যে আমরা আমাদের যে আর্সেনালগুলো আছে সেখান থেকে যদি আমরা আমাদেরগুলো উৎপাদন করতে না পারি, তাহলে আমরা কিন্তু ডিপ্লোমেসিতে সবসময় পিছিয়ে যাব, বার্গেনিং টুলে সবসময় পিছিয়ে যাব, কখনোই যে আমাদের প্রাপ্য ন্যায্য হিস্সা সেটা আমরা নিতে পারবো না। ধন্যবাদ আপনাকে, আপনি প্রতিরক্ষার কথা বললেন। আমাদের পাশে আছেন সুজনের সাধারণ সম্পাদক আক্তার কবির। আমরা একটু আক্তার কবির ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে ইশতেহারগুলো দেয়া হচ্ছে, সেই ইশতেহারগুলো আসলে আপনারা কিভাবে দেখছেন, প্রার্থীদের ইশতেহারগুলো? সেখানে নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের ইশতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা একটা জনগণের কাছে সেই রাজনৈতিক দলের কমিটমেন্টের একটা দলিল, এবং সেই দল যদি নির্বাচিত হয় সেই কমিটমেন্ট রক্ষা করা তার দায় হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের দেশে ইতিমধ্যে আমরা সেই বিষয়টা দেখি না, সেই দলও ভুলে যায়, জনগণও সে আর ইশতেহারের কথা মনে রেখে কোনো লাভ মনে করে না। আমরা আশা করব ভবিষ্যতে একটি আইন হবে, এবং দাবিও করছি যে ইশতেহারে যেটা লেখা থাকবে, নির্বাচনের পরে নির্বাচিত হয়ে যখন সরকার গঠন করবে, তারা সেই ইশতেহারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে পরিকল্পনার কথা বলেছিল, সেটা বাস্তবায়ন করবে। এবং এই মুহূর্তে আমরা বিগত ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের মানুষ, ইতিমধ্যে কিন্তু মানুষ হতাশায় পর্যবসিত হয়েছে। ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার এসে আমাদেরকে যেন স্বৈরাচার আবার ফেরত না আসে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হতে পারে, এবং বিশেষ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার কাজটি করবেন।
এবং নিজেরা অ্যাকাউন্টেবিলিটি নিজেদের দলকেও আনবে, সরকারকেও আনবে, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করার জন্য সেই চেষ্টাটি করবেন। এবং সেই বিষয়গুলো আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যে অর্থ পাঠায়, এখানে আমলা থেকে শুরু করে সবাই সে লুটপাট করছে, দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ, চাঁদাবাজির দেশে পরিণত হয়েছে। তার জায়গায় উত্তরণের জন্য সেই দল দায় নিয়ে আমাদের দেশকে একটি গণতন্ত্রের পথে, সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে যে আমাদের আপনি- ইশতেহারে, এবং সেটি ইশতেহারে ধন্যবাদ। জি, আপনি দুর্নীতিমুক্ত দেশের কথা বলছিলেন। আমরা আসলে জানতে চাইবো, এই যে কালকে থেকে প্রচারণা শুরু হচ্ছে প্রার্থীদের, আপনারা প্রার্থীদের কাছে আপনাদের চাওয়া কি, কেমন চট্টগ্রাম চান? আসলে আমরা বৈষম্যহীন যে সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার জন্য যে এই সেই জুলাইয়ের অঙ্গীকারের সাথে আমরা একমত হয়ে একটা জিনিস চাই, যে বাণিজ্যিক রাজধানী। এই রাজধানীর সাথে আমরা চাই যে এটা ডিসেন্ট্রালাইজেশন হোক, মানে বাণিজ্য মন্ত্রণালয়টা চট্টগ্রামে চলে আসুক, ট্যুরিজম মন্ত্রণালয়টা যেটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেহেতু কক্সবাজার নিয়ে এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ পাহাড়, সমুদ্র, নদী নিয়ে যে এই জন্য ট্যুরিজমের যে মন্ত্রণালয়টা, এটা আমাদের চট্টগ্রামে চলে আসুক। এবং সেই সাথে এখানে যে কর্ণফুলী টানেল এবং যে নতুন ব্রিজ এবং যে নতুন আরেকটা ব্রিজ হওয়ার সম্ভাবনা, আমরা চাই অন্যান্য বড় মেগা সিটির সাথে যে নদীর সাথে যে সম্পর্ক, এই ব্রিজের টোলগুলো যাতে মুক্ত হয়, তাহলে আশেপাশের শহরতলি সহ একটা সুন্দর সিটি আমরা এই চট্টগ্রাম পাবো ইনশাআল্লাহ। শহর পাওয়া যাবে সেটি বলছিলেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে কালকে থেকে শুরু হচ্ছে প্রচারণা, চট্টগ্রামে আসলে কি করা দরকার আর নতুন করে, যেহেতু একটি বাণিজ্যিক শহর? ধন্যবাদ আপনাকে আজকের এই প্রোগ্রামে। আসলে আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ফেসিস মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে জুলাই যোদ্ধাদেরকে। আজকে জুলাই যোদ্ধারা যদি এই ফেসিস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি রাজপথে না নামতো, তাহলে আজকে আমরা এখানে শ্বাস নিতে পারতাম না। কারণ বিগত 17টি বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার চাই আমরা জনগণে 17টি বছর ভোট দিতে পারে নাই, তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। এবার সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন হোক, এইটা আমরা আশা করি। এবং বিশেষ করে এই চট্টগ্রাম, বাংলাদেশের আয়ের প্রধান উৎস হলো আমার চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরকে শুধু নামকস্তের, চট্টগ্রাম বন্দরের একটি ভালো উন্নয়ন, আধুনিকায়ন চাচ্ছেন? আমরা আধুনিকায়ন চাচ্ছি, পাশাপাশি চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটাই হলো আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এপাশ থেকে একজনের সাথে কথা বলতে চাই। একটু আমাদেরকে বলবেন যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, আপনারা কেমন বাংলাদেশ চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 2026-এর সবাইকে নতুন বছরের এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি ইশতেহারের কথা শুরু করছি। বাংলাদেশের একমাত্র সংগঠন, যেই সংগঠন, আপনি কেমন চট্টগ্রামটাকে কেমন দেখতে চাচ্ছেন? যেই সংগঠন ইশতেহারের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে জাতীয় নিরাপত্তার বিষয়ে, প্রতিরক্ষার বিষয়ে। এই প্রতিরক্ষার জন্য আমরা এই জন্য জোর দিয়েছি, যদি আমি যতই উন্নয়ন করি, সব কিছু করতে চাই, তাহলে আমাকে নির্ভয়ে নির্বিঘ্নে আমরা যে মাঠে আজকে বসে প্রোগ্রাম করতেছি, জুলাই যোদ্ধাদের অবদানের কারণে, সেই এনসিপির সংগঠনের পক্ষ থেকে আমরা বলতে চাই, প্রতিরক্ষার বিষয়টা সর্বোত্তম প্রত্যেকটি দলকে গুরুত্ব দিতে হবে। এবং জুলাইয়ে যারা যুদ্ধে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেটি বজায় থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি। আমরা আবার একটু যারা রাজনৈতিক দলের নেতারা আছেন তাদের কাছে আবার একটু আসতে চাচ্ছি। একটু শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামকে ঘিরে বিশাল সমুদ্র এলাকা, সেই সমুদ্র এলাকায় আসলে যে ব্যবস্থাপনা, পর্যটন করা যায় এবং সেই সমুদ্রে অনেক সম্পদ, সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? আপনি অলরেডি আমাদের জানেন, আমাদের চেয়ারম্যান মহোদয় 31 দফা একটি কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচিতে সব কিছু উল্লেখ করা আছে যে এই সমুদ্র বন্দরের কথা বলছে। আমরা এই সমুদ্র বন্দর দিয়ে অনেক কিছু আয় করতে পারি চট্টগ্রামরা, সারা বাংলাদেশে এই সমুদ্র বন্দরকে আমরা যদি যথারীতিভাবে রক্ষা করতে পারি, এবং এই সমুদ্র বন্দর থেকে অনেক কিছু আয় আমাদের বাংলাদেশে আসবে। এই যে বিশেষ করে যে সি পোর্টগুলি হবে,
বিশ্বের বহির দরবার থেকে যে জাহাজগুলো আসবে আমাদের যদি আমাদের বাংলাদেশে যদি তারা লঙ্ঘন করে তাহলে এখান থেকে আমাদের অনেক অর্থ আয় হবে, যে অর্থ দিয়ে বাংলাদেশের উন্নয়ন করা যাবে। তার পাশাপাশি চট্টগ্রামকে এই অর্থ থেকে আলাদাভাবে একটা যেন চট্টগ্রামকে উন্নয়ন করার জন্য এই যে ইনকামটি হবে সেই ইনকামটির দিকে ধীরে চট্টগ্রাম যথাযথভাবে উন্নয়ন হবে। এই সমুদ্র বন্দর আপনার যে ভৌগোলিকের যে অবস্থা সবচেয়ে সুন্দর একটি হলো বাংলাদেশের সমুদ্র বন্দরটা। যে এই সমুদ্র বন্দর দিয়ে আমরা যে এই জিনিসটা আয় করতে পারবো, আমরা যদি সবাই ঐক্য থাকি, যে ঐক্য দিয়ে আজকে আমরা ফ্যাসিস্ট সরকার পতন করেছি, সেই ঐক্যের মাধ্যমে এই সমুদ্র বন্দরকে আমরা রক্ষা করতে চাই, সমুদ্র বন্দরকে একটু সুন্দর করতে চাই। তার পাশাপাশি আমাদের জানেন কক্সবাজার যে সমুদ্র বন্দর আছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সুন্দর একটি সমুদ্র সৈকত, পর্যটন ক্ষেত্রে বড় অবদান রাখবে। আমরা একটু মোর্শেদ ভাইয়ের কাছে যেতে চাই। মোর্শেদ, ছোট্ট করে একটু বলবেন আমাদেরকে এই বিশাল সমুদ্র সীমা কিভাবে কাজে লাগানো যায়? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিশাল সমুদ্র সীমাতে অসংখ্য সম্পদ আমাদের জন্য আছে, মৎস্য সম্পদ আছে, এখানে খনিজ সম্পদও আছে, এবং আমাদের বিশাল বন্দর, এটা আমাদের জন্য বিশাল, চট্টগ্রামের জন্য বিরাট একটা গৌরবের। আসলে এটাকে যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি তাইলে আমরা এখান থেকে অনেক কিছু পেতে পারি। তবে এই জন্য দরকার সবার আন্তরিকতাপূর্ণ একটি সম্পর্ক ভূমিকা। আর এই যে বন্দরকে এখন বিদেশিদের হাতে দেওয়া হয়েছে, এটা যাতে স্থায়ী না হয় যে এটা যাতে স্থায়ী না হয় সেটাই আমার মোর্শেদ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এনসিপি যিনি আছে তার কাছে জানতে চাইবো, দুর্নীতির একটি বিষয় আছে, লুটপাটের বিষয় আছে, সেটি আসলে আপনাদের ইস্তেহারে কিভাবে সেটি রোধ করার বিষয়টি কিভাবে থাকছে? আচ্ছা দেখেন, দুর্নীতির যে বিষয়টা সেটা কিন্তু আমরা থেকে শুরু করে রাজনৈতিক যে ইনভলভমেন্ট, আমাদের কিন্তু স্পষ্টত বলা আছে যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় থাকবে। যা আমরা চাই যে স্বাধীন যে কমিশন, এই কমিশনের মধ্যে কিন্তু দুর্নীতির একটা যে দুদক, সেই দুদককে আমরা সক্রিয় করতে চাই। সেজন্য আমরা একটা ব্যালেন্স করতে চাই, যে পাওয়ারের যে ব্যালেন্স, যেটা সরকারি এবং বিরোধী দলের যে ব্যালেন্সটা দরকার, সেটার জন্য যাতে দুদকের কমিটি যে প্রধান সেভাবে নিয়োগ হয়। যদি না হয় দলীয় যদি দুদক হয় তাহলে দলীয় নেতারাই লুটপাট করবে আর দুদকে হচ্ছে এই জিনিসগুলো আনদেখা করে রাখবে। এই জিনিসটা চাই না বলে কিন্তু আমরা একটা ক্ষমতার ভারসাম্য চাই এখানে। তো ধন্যবাদ আপনাকে, আপনার জিনিসটাও বুঝতে পেরেছি। আমরা একটু আক্তার কবির সাহেবের কাছে যেতে চাই। একটু বলবেন যে প্রচুর ইশতেহার আমরা অনেক কথা দেখি, অতীতেও আমরা ফ্লাইওভার সহ নানান উন্নয়ন দেখেছি, শহরে অব্যবস্থাপনা দেখেছি, এখানে আসলে কি করা দরকার চট্টগ্রামে একটু বলবেন উন্নয়নের বেলায়? সড়কে প্রত্যেক দলের ইশতেহারে জাতীয় উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্রের কথা থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু যে অঞ্চলটাকে বেশি একটু অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিলে তার সুফল সারা দেশের মানুষ পাবে, সেটা বিবেচনা রেখে চট্টগ্রামকে সেভাবে পরিকল্পনা দেওয়া উচিত। এবং সেই কথাটার ইশতেহারে থাকবে ঠিকই, সেটা যেন কাজীর গরু হয়ে না যায়, কেতাবে থাকবে গোয়ালে থাকবে না, এটা আমরা চাই না। এবং আরও একটা চাই যে এই ইশতেহারে যা লেখা থাকবে সেটা যদি যারা সরকার গঠন করবে তারা যদি বাস্তবায়ন না করে, নাগরিকরা যেন মামলা করে সেটা বাধ্য করতে পারে, সে আইনটি খুব জরুরি। ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন দলের নেতাদের কথা শুনলাম, চট্টগ্রামের সাধারণ মানুষের কথা শুনলাম, সব কথা আসলে নদীর একটি মোহনায় গিয়ে মিলেছে, যে একটি দুর্নীতিমুক্ত, একটি শোষণমুক্ত বাংলাদেশ দেখতে চায় তারা, এবং একটি সুন্দর বাণিজ্যিক শহর হিসেবে চট্টগ্রাম গড়ে উঠবে সেই আশা আসলে সবাই এখানে করছেন। তো আজকের মতো চট্টগ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আগামীকালের একই প্রোগ্রাম ভোটারের ইশতেহার আগামীকাল বিকাল 4:30 আপনারা দেখতে পারবেন কক্সবাজারের যে সমুদ্র সৈকত থেকে, সেখানে উপস্থাপনায় থাকবেন আমাদের সহকর্মী কাজী মাহফুজ।